বাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। বাংলা দ্বিতীয় পত্রের ৭ নম্বর অধ্যায় নির্মিতি অংশের প্রথম পড়া নিয়ে আজ তোমাদের সামনে আমি এসেছি। নির্মিতি অংশের প্রথম পাঠের নাম পারিভাষিক শব্দ। এর বিকল্প হিসাবে রয়েছে অনুবাদ, যেটাকে আমরা রিট্রান্সলেশন বলি, ইংরেজি থেকে বাংলা করতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই ৭ নম্বর অধ্যায় নির্মিতি অংশের প্রথম পাঠ। এই অংশে একটু প্রস্তুতি নিলেই পূর্ণ নম্বর অর্জন করা যায়। ১০০-র ভেতরে ১০ নম্বর এখানে এই পারিভাষিক শব্দ অংশে নম্বর ১০, বা অনুবাদ যদি তুমি করো তাহলে নম্বর ১০। তুমি একটু চেষ্টা করলেই এই ১০ নম্বর অর্জন করতে পারো। তোমাকে এজন্য যে কোনো একটি অংশের পূর্ণ প্রস্তুতি নিতে হবে। তুমি যদি এর বিকল্প অনুবাদ করতে চাও তাহলে কিছু অনুবাদ তোমাকে আগে থেকেই দেখতে হবে, কারণ অনুবাদ অনেক সময় আক্ষরিকভাবে করলে শ্রুতিমধুর হয় না। সেই ক্ষেত্রে ভাবানুবাদ করতে হয় এবং কিছুটা সময় বেশি লাগে, ভাবতে হয়, গুছিয়ে লিখতে হয়। এসব করতে যে তোমার সময়ের অপচয় জনিত কারণে তুমি ঘাবড়ে যেতে পারো। আবার ঠিকঠাক মতো না হলে কিছুটা নাম্বার কমে যেতে পারে। তবুও যারা দক্ষতা অর্জন করেছো তারা ইচ্ছা করলে অনুবাদ করতে পারো, এবং অনুবাদে কম করেও ৯ নম্বর আসবে। ভালো হলে ১০ও কেউ দিয়ে দিতে পারেন, তাও ঠিক না হলে কিন্তু নাম্বার কমতে থাকবে। তাহলে নিরাপদ হচ্ছে পারিভাষিক শব্দ, অর্থাৎ ৭ নম্বর অধ্যায়ের প্রথম পাঠ যেটি পারিভাষিক শব্দ, সেটি হচ্ছে তোমাদের জন্য নিরাপদ। কারণ এইখানে ১৫টি পারিভাষিক শব্দ দেয়া থাকবে এবং সেগুলোর বাংলা পরিভাষা লিখতে হবে, এবং তুমি যদি ১০টি ঠিক মতো লিখতে পারো তাহলে তুমি কিন্তু প্রত্যেকটির জন্য ১ করে মোট ১০ নম্বর অর্জন করবে। ১০টির ভিতরে ভুলের সংখ্যা অনুযায়ী তোমার নাম্বার কমবে, ভুল না হলে একটি নাম্বারও কমবে। তো তোমার যদি ভালো প্রস্তুতি থাকে তাহলে ১৫টি শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি অবশ্যই ১০টি বাংলা পরিভাষা লিখতে পারবে সফলভাবে, এবং এজন্য তোমার সময়ও ব্যয় হবে খুবই কম। তো আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা এই বিষয়ে কথাবার্তা শেষে আমরা যা জানতে পারবো, মানে পাঠ শেষে আমরা যে বিষয়ে জানতে পারবো সেটা হলো যে পারিভাষিক শব্দ কি, পারিভাষিক শব্দ আমাদেরকে কেন পড়তে হবে, মানে পারিভাষিক শব্দ আমাদের জানতে হবে কেন, পারিভাষিক শব্দ পাঠের প্রয়োজনীয়তা, এবং বিদেশি শব্দের উপযুক্ত বাংলা পরিভাষাও আমরা নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পারিভাষিক শব্দের সংজ্ঞা ও পরিচিতি জেনে নেই। তোমাদের যে পাঠ্যপুস্তক নয়, সহায়ক যে গ্রন্থগুলো আছে সেগুলো হয়তো তোমাদেরকে কিছুটা বিভ্রান্ত করতে পারে, কারণ সেগুলোর এক একটিতে এক এক রকম কথা লেখা আছে। আমি চেষ্টা করেছি তোমাদের সামনে পারিভাষিক শব্দের প্রকৃত পরিচয় তুলে ধরার। তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে ভালো হয়, এবং এই ক্লাসটাকে যদি বারবার দেখো তাহলে তোমার জন্য এই বিষয়টা সহজ হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে শোনো। আবিধানিক অর্থের গণ্ডিকে অতিক্রম করে যেসব শব্দ ব্যবহারিক ক্ষেত্রে বিশেষ অর্থজ্ঞাপক হয়ে ওঠে সেগুলোকে পারিভাষিক, দাপ্তরিক বা ব্যবহারিক শব্দ বলে। ডিকশনারিতে যে মানে আছে একটি শব্দের সেটা আসল নয়, আসল কথা হলো যে শব্দটা কি অর্থে কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেটাই আসল। আমরা বিভিন্ন অফিস আদালতে কিভাবে ব্যবহার করছি। আবিধানিক অর্থের গণ্ডিকে অতিক্রম করে যেসব শব্দ ব্যবহারিক ক্ষেত্রে বিশেষ অর্থজ্ঞাপক হয়ে ওঠে সেগুলোকে পারিভাষিক, দাপ্তরিক বা ব্যবহারিক শব্দ বলে। পারিভাষিক শব্দের তাহলে বেশ কয়েকটি নাম: দাপ্তরিক শব্দ, ব্যবহারিক শব্দ। আবার একে ইংরেজিতে বলে টেকনিক্যাল ওয়ার্ড বা টার্ম এবং টার্মিনোলজি। পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি প্রধান ভাষাতেই এই পারিভাষিক শব্দ রয়েছে। প্রতিটি দেশের প্রতিটি ভাষাতেই এর পারিভাষিক শব্দ রয়েছে, শুধু আমাদের বাংলাতেই নয়, শুধু ইংরেজিতেই নয়, পৃথিবীর সব ভাষাতেই আছে। বাংলা ভাষাতেও যথেষ্ট ব্যবহারিক বা পারিভাষিক শব্দ রয়েছে। পাশাপাশি
ঐতিহাসিক, রাজনৈতিক ও বাণিজ্যিক কারণেও যুগে যুগে বহু বিদেশি পরিভাষা যুক্ত হয়ে এই ভান্ডারকে সমৃদ্ধ করেছে। বর্তমানে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি পরিভাষার মধ্যে ইংরেজি পরিভাষার ব্যাপকতা দেখা দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তর এই শব্দগুলো নিজস্ব বলয়ের নির্দিষ্ট অর্থে ব্যবহার করছে। ফলে জাতীয় জীবনের সঙ্গে ওতপ্রোত পরিভাষাগুলি অবগত হওয়া প্রত্যেক নাগরিকের জন্য জরুরি হয়ে পড়েছে। পারিভাষিক শব্দগুলো জানা থাকলে যে কোনো প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়া সহজ হয়, আবার কর্মক্ষেত্রে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত সেবা প্রদান করা যায়। সব মিলিয়ে প্রতিষ্ঠান ও গ্রাহকদের মাঝে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পারিভাষিক শব্দগুলো রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন সংস্থা, সংগঠন যেমন সরকার, সংসদীয়, প্রশাসনিক, বিচারিক, সামরিক, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তির মতো নানা সেক্টরে বিভক্ত। কিছু কিছু শব্দ কোনো কোনো সংগঠনের একেবারেই নিজস্ব, কিছু শব্দ আবার সকল সংগঠনই ব্যবহার করে। নিচে এভাবে বিভাজিত কিছু শব্দ প্রদর্শিত হলো, এগুলো নমুনা মাত্র। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিভিন্ন সেক্টরের কিছু নমুনা পরিভাষা দেখব। সামরিক শব্দ। আমাদের পরীক্ষার প্রশ্ন লক্ষ্য করলে আমরা দেখব প্রতি বছরই সামরিক শব্দ একটি থাকে। তোমরা পরীক্ষার খাতায় লেখার সময় ঠিক এইভাবে লিখবে, প্রদত্ত শব্দ বাংলা পরিভাষা। তোমরা কখনোই শব্দার্থ হিসাবে লেখার চেষ্টা করবে না, শিরোনাম দিবে প্রদত্ত শব্দ বাংলা পরিভাষা। সামরিক পরিভাষা: কর্ডন, বেষ্টনী, ব্যূহ। তোমরা বিড়াল রচনায় এই ব্যূহ কথাটা কিন্তু শুনেছ। বিড়াল রচনায় আমরা নেপোলিয়নের যুদ্ধের কথা শুনেছি। সামরিক শব্দ। র্যাঙ্ক: সামরিক ক্ষেত্রে পদমর্যাদাকে র্যাঙ্ক বলা হয়। তুমি লিখবে পদবী পদমর্যাদা। যার একাধিক বাংলা পরিভাষা আছে, তুমি অবলিক দিয়ে তার একাধিক উল্লেখ করতে পারো, তবে বেশি গুরুত্বপূর্ণটাকে প্রথমে রাখবে। রেজিমেন্ট: বাহিনী, সৈন্যদল। ব্যারাক: সেনা ছাউনি। প্যারেড: কুচকাওয়াজ। পাসওয়ার্ড: গুপ্ত সংকেত। ইউনিফর্ম: উর্দি, পোশাক। ফ্রন্ট ওয়ার: সম্মুখ সমর, যুদ্ধ। অনারারি: সম্মানসূচক, অবৈতনিক। স্যাবোটেজ: অন্তর্ঘাত, আত্মঘাতী। এবার আমরা কিছু প্রশাসনিক পরিভাষা দেখি। অ্যাক্টিং: পরীক্ষায় প্রায় এসে থাকে এই অ্যাক্টিং এর বাংলা পরিভাষা আমরা লিখব ভারপ্রাপ্ত। তোমরা যদি শব্দার্থ লেখো তাহলে অন্য কিছু হয়ে যাবে, তা নয়, এটাকে আমরা অফিস আদালতে ব্যবহৃত হতে দেখি ভারপ্রাপ্ত হিসাবে। এজেন্ডা: আলোচ্যসূচি। অ্যাডহক: তদর্থক। ডেপুটেশন: প্রেষণ। ফাইল: নথি। ফাইলটা খুব ব্যবহৃত হতে দেখবে এবং খুবই পরিচিত শব্দ। এক্সিকিউটিভ: নির্বাহী। নোট: মন্তব্য। তুমি যদি খেয়াল না করো তাহলে নোটের কিন্তু অন্য কিছু লিখে দিবে, কিন্তু অফিস আদালতে নোট মন্তব্য হিসাবে ব্যবহৃত হয়। রিমার্ক: মন্তব্য। রিকমান্ড: সুপারিশ। রেকর্ড রুম: মুহাফেজখানা কথাটাও বিদেশি। এটা হচ্ছে প্রশাসনিক সংরক্ষণাগার যেটা। জোন: অঞ্চল। গেজেট: প্রজ্ঞাপন। নির্বাচন সংক্রান্ত কিছু পরিভাষা। ব্যালট: ভোট, গোপন ভোট। ব্যালট পেপার: ভোটপত্র। সতর্ক থাকতে হবে, ব্যালট এবং ব্যালট পেপারের ভেতরে পার্থক্য আছে। ব্যালট বক্স: ভোট বাক্স। বাই ইলেকশন: উপনির্বাচন। শব্দ অনুযায়ী মানে করলে কিন্তু হবে না। বাই ইলেকশন তুমি যদি শব্দ অনুযায়ী অর্থ করো তাহলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। তোমাকে দাপ্তরিক অর্থ লিখতে হবে, তাহলে হবে উপনির্বাচন। ইলেকশন: নির্বাচন। হ্যান্ডবিল: প্রচারপত্র। ম্যানিফেস্টো: ইশতেহার। নমিনেশন: মনোনয়ন। আমরা খুব শুনে থাকি মনোনয়ন। মনোনয়নে তোমরা বাংলা লেখাটা একটা একার অতিরিক্ত দেখতে পাচ্ছ, এটা থাকবে না। নমিনেশন: মনোনয়ন। ওথ: শপথ। এটা কিন্তু
সাংবিধানিক শপথ, যে কোনো শপথ নয়, সাংবিধানিক পদে আরোহণ, দায়িত্ব গ্রহণের আগে যে শপথ বাক্য পাঠ করে থাকেন নির্বাচিত ব্যক্তিরা, সেই শপথকেই ওথ বলা হয়। অফিসিয়াল সরকারি, আনঅফিসিয়াল বেসরকারি, ভোটার লিস্ট, ভোটার তালিকা। আইন আদালত সংক্রান্ত কয়েকটি পরিভাষা যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে, তার ভেতর থেকে আমি এগুলো নিয়েছি এবং পরীক্ষার খাতায় তোমরা যেভাবে লিখবে সেইভাবেই প্রদর্শনের চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসা যাক আইন আদালত সংক্রান্ত কয়েকটি পরিভাষায়। অ্যাক্ট, আইন। এফিডেভিট, হলফ, এলিগেশন, অভিযোগ। আপিল, আপিল এখানে একটা অতিরিক্ত একার এসে আছে বাংলা লেখায়, এটা আপিল, তুমি আপিল বলবে, একটা একার এসে আছে। বেইল, জামিন। আই উইটনেস, প্রত্যক্ষদর্শী। হাইকোর্ট, উচ্চ আদালত। হিয়ারিং, শুনানি। প্যারোল, সাময়িক মুক্তি। পেনাল কোড, দণ্ডবিধি। রিভিউ, পুনর্বিবেচনা। ট্রাইব্যুনাল, আদালত বা বিশেষ আদালত। জাস্টিস, বিচারপতি। জেল, কারাগার অবলিক কারাদণ্ড। জুডিশিয়াল, বিচারিক। জুডিশিয়াল পরীক্ষায় খুব এসে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার সংসদ ও সরকার বিষয়ক কিছু পরিভাষা জেনে নেই। আমি এভাবে তোমার দপ্তর ভিত্তিক দেখাচ্ছি, এর কারণ হলো যে পরিভাষাগুলো বিভিন্ন দপ্তরেই ব্যবহৃত হয়। পরিভাষাগুলো হচ্ছে দাপ্তরিক শব্দ, অফিসের শব্দ, আদালতের শব্দ। অফিস আদালতের মুখোমুখি হতে হয় আমাদের, প্রয়োজনে যেতে হয়, এবং তাদের শব্দ পরিভাষাগুলো না জানলে আমরা সেবা পাবো না ঠিক মতো, এবং আমরা সেই সমস্ত জায়গায় কাজ করলে সেবা প্রদানও করতে পারবো না। কাজে এগুলো আমাদের বেশি বেশি জেনে নিতে হবে। এবার আমরা সংসদ বিষয়ে কিছু পরিভাষা দেখি। অ্যামেন্ডমেন্ট, এটা আমরা খুব শুনি। সংশোধন। অ্যাডভাইজার, উপদেষ্টা। বাজেট, এটার বাংলা বাজেট বললেই ভালো হবে। কনস্টিটিউশন, সংবিধান। ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ, পরীক্ষায় খুব এসে থাকে। হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইমপিচমেন্ট, অভিশংসন। অর্ডিন্যান্স, অধ্যাদেশ। রিফর্ম, পুনর্গঠন। পুনর্গঠন বানানটা কিন্তু কঠিন আছে, তোমরা ভালো করে খেয়াল করো। রেভিনিউ, রাজস্ব। ট্রেজারি, কোষাগার। ট্যাক্স, কর। ওয়াক আউট, সভা বর্জন। এবার কৃষি, ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত কিছু পরিভাষা জেনে নেই। কাস্টম, শুল্ক। ক্যাপিটাল, মূলধন বা পুঁজি। কার্গো, পণ্যবাহী জাহাজ বা ট্রাক। ট্রাকও হতে পারে, পণ্যবাহী ট্রাক হতে পারে, তোমরা পণ্যবাহী জাহাজটাকে 1 নম্বরে রাখবে। ডিড, দলিল বা চুক্তি। এমবার্গো, অবরোধ, বাধা, নিষেধাজ্ঞা। আগেই বলেছি যেগুলোর একাধিক হয় তুমি অধিক পরিচিতকে অগ্রাধিকার দিবে এবং কম পরিচিতকে পরে রাখবে, এবং একাধিক পরিভাষা তুমি লিখতে পারো। গুডউইল, সুনাম। এগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য, গুডউইল, ব্যক্তির ক্ষেত্রে নয়। প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। গুডস, মাল বা পণ্য। তুমি যদি এখানে মালামাল বলো তাহলে কিন্তু ব্যাকরণগত ভুল হয়। মালামালের ভেতরে আছে মাল ও অমাল। অমাল হচ্ছে সেটাই যেটা কোনো কাজে লাগে না, ফেলে দিতে হয়, কিন্তু গুডস হচ্ছে কাজের জিনিস। সুতরাং তোমাকে বলতে হবে মাল অবলিক পণ্য। তোমরা অনেক সময় মালামাল লিখে কাটা পড়লে হয়তো মন খারাপ করো, তবে কাটা পড়তে পারে, তবে মাল অবলিক পণ্য লিখাই নিরাপদ। ইরিগেশন, সেচ। ইনভয়েস, চালান, এটাও খুব শুনে থাকবে। এটা হচ্ছে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর সময় তার সঙ্গে যে রসিদটা দিতে হয় সেটাকেই বলা হয় ইনভয়েস বা চালান। চালান ছাড়া কিন্তু মাল ছাড়ানো যায় না, খুব গুরুত্বপূর্ণ শব্দ। লিজ, ইজারা। ইজারা শব্দটাই প্রকৃত বাংলা পরিভাষা। এটাকে তোমরা যদি ভাড়া বলো তাহলে সেইটা উপযুক্ত পরিভাষা হবে না। মার্কেটিং, বিপণন, বাজারজাতকরণ। নার্সারি, তরুশালা অবলিক শিশুশালা। প্রিপেইড, এটা আমরা খুব শুনে থাকি, আগাম প্রদত্ত। প্রজেক্ট, প্রকল্প। সাবসিডি, ভর্তুকি। ভর্তুকি লেখার সময় খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে তারপরে লিখবে ভর্তুকি। এখানে কিন্তু তোমার হচ্ছে বানানে ভুল করে থাকে অনেকে, এবং তোমরা সে ব্যাপারে সতর্ক থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কিছু পরিভাষা। অ্যাকাউন্ট হিসাব, এই অ্যাকাউন্ট ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যালেন্স স্থিতি, ব্যাংক্রাফট দেউলিয়া, চেক হুন্ডি, ক্যাশ নগদ, ডিপোজিট আমানত, এক্সিস ডিউটি আবগারি শুল্ক, প্রফিট মুনাফা, পে অর্ডার পরিশোধ আদেশ। এগুলো আমরা সবসময় এই শব্দগুলোর মুখোমুখি হই, কারণ ব্যাংক ছাড়া তো আমাদের চলে না এবং ব্যাংকে গেলে এই কাজগুলো আমাদের করতে হয়। রেমিটেন্স প্রেরিত অর্থ বা আগত বৈদেশিক মুদ্রা, যেগুলো বিদেশ থেকে এসে থাকে। সোর্স ট্যাক্স উৎসে কর, লোন ঋণ, ভ্যাট মূল্য সংযোজন কর। এবার শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক কিছু পরিভাষা জেনে নেই। একাডেমিক, প্রাতিষ্ঠানিক বা বিদ্যায়তনিক। অ্যাডমিশন ভর্তি বা প্রবেশ। আর্টিকেল অনুচ্ছেদ নিবন্ধ। ক্যাটালগ তালিকা, ক্যাটালগ অনেকবার পরীক্ষা এসেছে। এথিক্স নীতিবিদ্যা। ফাইন আর্ট চারুকলা। ফ্যাকাল্টি অনুষদ। ইডিয়ম প্রবাদ। পাবলিকেশন প্রকাশনা। রেজিস্ট্রেশন নিবন্ধন। সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী। তোমরা এখানে অনেক সময় উপন্যাস গল্প এসব লিখে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে। কাজেই সায়েন্স ফিকশনকে তোমরা বৈজ্ঞানিক কল্পকাহিনী যদি লেখো তাহলে সেটাই তোমাদের জন্য নিরাপদ। থিসিস অভিসন্দর্ভ গবেষণাপত্র যেটাকে বলে। টোকেন সৌজন্য। ভোকেশন বৃত্তি বা কারিগরি। এখানে কিন্তু আরেকটি শব্দ আছে, সেটা তোমরা পাশাপাশি পাবে, সেটা হলো ভ্যাকেশন। ভ্যাকেশন কিন্তু অবকাশ, আর ও দিয়ে যেটা সেটা কিন্তু ভোকেশন। তোমরা ভোকেশনাল শুনে থাকো, এটা হচ্ছে বৃত্তি অবলিক কারিগরি। ইয়ার বুক পঞ্জিকা। ইয়ার বুক যদি তুমি ক্যালেন্ডার লেখো তাহলে কিন্তু কাটা পড়তে পারে, কারণ ক্যালেন্ডার হলো কি এক পাতার একটা টানানোর মতো কিছু জিনিস, আর বুক হচ্ছে অনেকগুলো পাতার বাঁধানো একটা বই, ছোট হতে পারে বড় হতে পারে। ইয়ার বুক কিন্তু একটা বই, সুতরাং পঞ্জিকা হিসাবে এটা আমাদের কাছে পরিচিত, তুমি পঞ্জিকা লিখলেই ভালো হবে। এবার আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক কিছু পরিভাষা জেনে নেই। অ্যানাটমি শরীরবিদ্যা বা ব্যবচ্ছেদ বিদ্যা। ব্যাকটেরিয়া অণুজীব। ডায়াগনোসিস রোগ নির্ণয়। মিনারেল খনিজ। নিউট্রিশন পুষ্টি। অপারেশন অস্ত্রোপচার। এখানে একটু খেয়াল রাখবে, পাচার বলো না, সেটা কিন্তু কালোবাজারি আকার নেই। অস্ত্রোপচার অস্ত্রোপচার। প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র। প্রেসক্রিপশন আমরা হরহামেশাই অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারদের কাগজে যেটা লিখে আমাদের দেন ওইটা ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন। এক্সরে, এক্সরে বাংলা তুমি এক্সরে লিখবে। এর আরেকটি বাংলা পরিভাষা আছে রঞ্জন রশ্মি, কিন্তু সেটা আমরা ব্যবহার করি না। এক্সরে কে আমরা বাংলায় এক্সরে বলি। স্পেশালিস্ট বিশেষজ্ঞ। হাইজেনিক স্বাস্থ্যবিদ্যা। হার্ব ঔষধি। কোয়ারেন্টাইন এই শব্দটার সঙ্গে আমরা বর্তমানে খুবই পরিচিত, সঙ্গ নিরোধ। স্কাল খুলি, ভাইরাস জীবাণু। মিডিয়া ও মুদ্রণ সংক্রান্ত কিছু পরিভাষা। করেসপন্ডেন্ট প্রতিনিধি। এডিটর সম্পাদক। এডিশন সংস্করণ। গেট আপ অঙ্গসজ্জা। ম্যানাস্ক্রিপ্ট পাণ্ডুলিপি। স্পন্সর পোষক। ডাক যোগাযোগ ও পরিবহন সংক্রান্ত কিছু পরিভাষা এখন আমরা জেনে নেই। অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার, এটা পোস্ট অফিসে বেশি ব্যবহার করা হয়। অ্যালাউন্স ভাতা। এখানে একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু অ্যালাউন্স বলা হয়েছে, অ্যানাউন্স একটি শব্দ আছে, সেটা কিন্তু নয়, সেটা মানে হচ্ছে ঘোষণা। আর অ্যালাউন্স, অ্যালাউন্স হচ্ছে ভাতা। বুক পোস্ট, পোস্ট অফিসে এটা ব্যবহার হয় খোলাটা। স্ট্যাম্প ডাক টিকিট অবলিক দলিলপত্র। পোস্ট বক্স ডাক বাক্স। গানি ব্যাগ ডাক ব্যাগ অথবা চটের থলে, এটা ডাকের জন্য ব্যবহার হয়। হাইওয়ে মহাসড়ক,
হাইওয়ে তুমি যদি শুধু সড়ক লিখে দাও তাহলে কিন্তু হয় না। এটা হচ্ছে মহাসড়ক। সড়ক কয়েক ধরনের আছে, অনেক ধরনের আছে। তোমার হচ্ছে আ রোড, সেটাকে তুমি সড়ক বলতে পারো। আ তারপরে স্ট্রিট, সেটাকে বলা হয় রাজপথ। আর হাইওয়েকে তুমি বলবে মহাসড়ক। মেইল, ডাক, রিনিউ, নবায়ন, সিগন্যাল, সংকেত, টোল, পথকর, সেতুকর বা বাজার কর। এবার কিছু বিবিধ পরিভাষায় আসি। এগুলো ভেতরে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমরা দেখতে পাবো পরীক্ষায় যেগুলো এসে থাকে। অটোগ্রাফ, সৌজন্য স্বাক্ষর বা সৌহার্দ্য স্বাক্ষর। তোমরা এখানে শুধু স্বাক্ষর লিখে বসে থাকো, সেক্ষেত্রে নম্বর নাও আসতে পারে। এটা স্বাক্ষর নাও হতে পারে। আ এটা হচ্ছে ভক্তদের দিয়ে থাকেন বিশিষ্ট ব্যক্তিরা। এটা দরখাস্তের উপরে দেওয়া হয় না, এটা দলিলেও দেওয়া হয় না। এটা হচ্ছে আ সৌজন্য স্বাক্ষর। ক্রিকেটাররা দিয়ে থাকেন, তোমার হচ্ছে কি বলে আ নেতা-নেত্রীরা দিয়ে থাকেন, তোমার হচ্ছে অভিনেতা-অভিনেত্রীরা দিয়ে থাকেন। বিশিষ্ট ব্যক্তিরা ভক্তদের দিয়ে থাকেন। তাহলে অটোগ্রাফকে বলব সৌজন্য স্বাক্ষর, সৌহার্দ্য স্বাক্ষর। কখনোই বলব না স্বাক্ষর বা দস্তখত। স্বাক্ষর তো সিগনেচার, ওইগুলো স্বাক্ষর। বায়োডাটা, জীবন বৃত্তান্ত। বন্ড, প্রতিজ্ঞাপত্র মুচলেকা। গ্লোবাল, বৈশ্বিক। এই বৈশ্বিক শব্দটাই পারফেক্ট। তোমরা এটাকে যদি অন্য কিছু লিখতে যাও তাহলে কিন্তু কাটা পড়তে পারে। সুতরাং সতর্ক থাকবে এবং পরীক্ষাটা খুব এসে থাকে। গ্লোবাল, বৈশ্বিক। গ্রিন রুম, দেখো গুরুত্বপূর্ণ একটি শব্দ এসেছি। তুমি যদি মনে করো যে আমি তো শব্দ দেখেই শব্দের মানে লিখে দেবো, তাহলে কিন্তু এখানের মানেটা এরকম দাঁড়াবে যে সবুজ ঘর। কিন্তু তা কিন্তু নয়। এখানে লিখতে হবে যে গ্রিন রুমটা কি অর্থে আমাদের কোন সেক্টরে পরিচিত। গ্রিন রুম সাজঘর হিসাবে পরিচিত। এটা তোমার হচ্ছে নাটক, সিনেমা এসবের সঙ্গে বেশি রিলেটেড। গেট আপ, অঙ্গসজ্জা, আই ওয়াশ, ধোঁকা, লিজেন্ড, কিংবদন্তি, আপ টু ডেট, হালনাগাদ। এই শব্দটা তোমরা খুব মুখোমুখি হবে। রিফিউজি, শরণার্থী। ফায়ার ব্রিগেড, দমকল বাহিনী। আমরা দমকল বাহিনী কথাটা এখানে ব্যবহার করব। অগ্নি নির্বাপক দল এর একটি বিকল্প হতে পারে, কিন্তু দমকল বাহিনী হিসাবে ফায়ার ব্রিগেড আমাদের কাছে পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নমুনা শব্দ দেখলাম। তো তোমাদের পারিভাষিক শব্দ সম্পর্কে ধারণা নিশ্চয়ই অনেকটা স্বচ্ছ হয়েছে, কারণ তোমরা তোমাদের বই পুস্তকে দেখবে সেখানে এরকম সব লেখা আছে যে যেসব ইংরেজি শব্দের উপযুক্ত বাংলা পাওয়া যায়নি সেগুলোই হচ্ছে বলা হয়ে থাকে যে পারিভাষিক শব্দ, তা কিন্তু নয়। আসলে ওই শব্দটাও একটি পরিভাষা এবং এর বাংলাটাও কিন্তু একটা আমাদের নিজস্ব পরিভাষা। সুতরাং আমাদের সেক্টর ওয়াইজ এই শব্দগুলো এবং এই ধরনের শব্দগুলোকে জেনে নিতে হবে এবং উপযুক্ত স্থানে সেই শব্দগুলোকে ব্যবহার করতে হবে, অথবা যেখানে ব্যবহৃত হচ্ছে সেখান থেকে আমাদের বুঝে নিয়ে সুফলগুলো ভোগ করতে হবে। তাহলে তোমরা ইচ্ছা করলে আরো শব্দ অনুশীলন করতে পারো। এজন্য তোমরা রাজশাহী বোর্ডের 10 বছরের প্রশ্ন অথবা সকল বোর্ডের 5 বছরের পারিভাষিক শব্দ তোমরা অনুশীলন করতে পারো এবং বাস্তব জীবন থেকে যে যতটা পারো জেনে নেবার চেষ্টা করবে। ধন্যবাদ। পরের দিন তোমাদের সামনে নিয়ে আসবো নির্মিতি অংশের 2য় অধ্যায়, দিনলিপি এবং তোমার হচ্ছে ভাষণ প্রতিবেদন। ভালো থেকো। আসসালামু আলাইকুম।